বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে পরিসংখ্যান অধ্যায়ের গড় নিয়ে আলোচনা করব। এখানে গড় 3 ধরনের প্রশ্ন হয়। যেমন 1 নাম্বার হচ্ছে, যেমন এটা সাধারণত সবচেয়ে বেশি এমসিকিউ এ আসে। এইটা লিখতে পারি আমি হচ্ছে এমসিকিউ এর জন্য। তাহলে এমসিকিউ এর জন্য এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। আর গড়কে সাধারণত আমরা এক্স ড্যাশ দ্বারা প্রকাশ করি। গড় হচ্ছে এক্স ড্যাশ, ঠিক আছে? অথবা কোনো কিছুর উপর ড্যাশ চিহ্ন দিয়ে আমরা গড়কে প্রকাশ করি। যেমন এখানে আমি লিখছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সাপোজ ধরো এগুলো হচ্ছে, মানে এখানে 5টা কলম দেওয়া আছে, 5টা কলম। তাহলে 1 নাম্বার কলমটা হচ্ছে দাম 20 টাকা, 2 নাম্বার কলমের দাম 25 টাকা, 3 নাম্বার কলমের দাম 15 টাকা, 4 নাম্বার যে কলমটা আছে সেটা হচ্ছে 30 টাকা, আর 5 নাম্বার যে কলমটা আছে সেটার নাম হচ্ছে 40 টাকা। অর্থাৎ এইগুলোকে বলতেছি আমি বিভিন্ন মূল্যের 5টা কলম দেওয়া আছে বা তথ্য দেওয়া আছে। এগুলোকে আমি এক্সআই দ্বারাও প্রকাশ করতে পারি, তাতে কোনো সমস্যা নাই। তাহলে এখানে গড় বাইর করতে গেলে আমি কিভাবে করব? তাহলে গড় বাইর করার সূত্র হচ্ছে এক্স ড্যাশ ইকুয়াল সামেশন এক্সআই। এক্সআই বলতে এই তথ্য যেগুলো দেওয়া আছে তাদের সমষ্টি, ভাগ হচ্ছে আমাদের যতগুলো সংখ্যা, মানে কয়টা কলম দেওয়া আছে তার সংখ্যা, 1 2 3 4 5। তাহলে 5টা কলম দেওয়া আছে, ভাগ হচ্ছে তোমার 5। এইটা হচ্ছে আমার তথ্য দেওয়া থাকলে গড় বাইর করার সূত্র। এটা এমসিকিউ এ আসে। অথবা এখানে তোমাদের অন্যভাবেও থাকতে পারে যে একটি ক্লাসের কিছু সংখ্যক স্টুডেন্টদের রোল নাম্বার দেওয়া থাকতে পারে, কোনো এক বিষয়ে বাংলা, ইংরেজি, গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া, পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া থাকতে পারে। তাহলে 5টা স্টুডেন্ট গড় বাইর করো, 10টা স্টুডেন্ট গড় বাইর করো, ঠিক আছে? ঠিক অনুরূপভাবে, মানে তোমাদেরকে যেভাবে আমি করাচ্ছি এইভাবে করতে হবে। তাহলে এক্সআই মানে এগুলো সমষ্টি। তাহলে এখানে প্রথম হচ্ছে 20, তারপর হচ্ছে তোমার 25 যোগ, তারপর হচ্ছে কত 15, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে কত 40, ভাগ হচ্ছে যতটা কলম। কয়টা কলম? 5টা। যত সংখ্যক স্টুডেন্ট তত দিয়ে ভাগ। তাহলে এখন এগুলোকে আমি ভাগ করব। ভাগ করার জন্য দেখো 0 0 5 10, 10-এর 0 থাকে 1। তাহলে 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 1 9, 9 আর 2 11, 11 আর 2 13, 3 আর কোনো সংখ্যা নাই। তাহলে এইটাকে আমি একবার ক্যালকুলেটরে ভাগ করে দিই। এখানে কত আছে? 130। তাহলে 130 ভাগ হচ্ছে 5। তাহলে গড় কত? 26। তাহলে গড়ে একটা করে কলমের দাম কত পড়তেছে? 26। এইটা হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য, ঠিক আছে? এইটা মনে রাখবা তোমরা। অর্থাৎ যত সংখ্যক স্টুডেন্ট দেওয়া থাকবে তাদের বয়সের সমষ্টি, বা যদি পরীক্ষায় যে কোনো একটা সাবজেক্ট প্রাপ্ত নম্বর দেওয়া থাকে তার সমষ্টি, এই ধরনের আরও কিছু বলতে পারে। বা আমি যেমন এখানে কলমের মূল্য দিয়ে দেখাইলাম, তাহলে তাদের সমষ্টিকে সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলবো আমরা গড়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইটা হলো আমার 1 নাম্বার পদ্ধতি। তাহলে 2 নাম্বার সূত্রটা হচ্ছে গড় এক্স ড্যাশ সামেশন এফআই এক্সআই ভাগ হচ্ছে তোমার এন। এইটা হচ্ছে আমার 2 নাম্বার পদ্ধতি। তখন এইটা কখন ব্যবহার করব? এফতে বলতেছি আমরা হচ্ছে গণসংখ্যা। যখন তোমার গণসংখ্যা দেওয়া থাকবে, গণসংখ্যা।
যখন গণসংখ্যা দেওয়া থাকবে তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে, অথবা এটাকে আমরা বলতে পারি সরাসরি পদ্ধতি। সরাসরি পদ্ধতি, ঠিক আছে, এইটাকে বলতেছি আমি সরাসরি পদ্ধতি। 3 নাম্বার যে পদ্ধতিটা আছে সেটাকে বলতেছি আমি সংক্ষিপ্ত পদ্ধতি বা সহজ গড় পদ্ধতি। তাহলে এইটাও x ড্যাশ সমান সমান a প্লাস সামেশন fi ey ভাগ হচ্ছে n ইন্টু h, অর্থাৎ ইউতে হচ্ছে ধাপ বিচ্যুতি, এইচ হচ্ছে ব্যবধান, এপাই হচ্ছে গণসংখ্যা, এন হচ্ছে মোট, আর এ হচ্ছে ধাপ বিচ্যুতি বাইর করার জন্য আমাদের এখানে গণসংখ্যা বরাবর সবচেয়ে বেশি যে সংখ্যাটা থাকে সেই সংখ্যা। অর্থাৎ এই দুইটা একই জিনিস, ঠিক আছে। কিন্তু এই সরাসরি পদ্ধতিতে যদি আমরা গড় বাইর করি, এখানে মানগুলো বড় বড় আসবে, উত্তর একই হবে। আর এই সংক্ষিপ্ত পদ্ধতি বা সহজ পদ্ধতিতে যদি আমি করি, অঙ্কের মানগুলো অনেক ছোট হবে এবং উত্তর একই হবে। মানে এইটা দিয়ে করলে যে উত্তর আসবে, এইটা দিয়ে করলে একই উত্তর আসবে। এখানে ক্যালকুলেশনের মানগুলো অনেক বড় বড় আসবে, এখানে ক্যালকুলেশনের মানগুলো অনেক ছোট ছোট আসবে। কিন্তু একই অঙ্ক যদি এই সূত্র দিয়েও করি, এই সূত্র দিয়েও করি, ফলাফল একই আসবে, ঠিক আছে। এইটাকে বলতেছি আমি সংক্ষিপ্ত পদ্ধতি বা সহজ গড় পদ্ধতি। তবে এই নিয়মটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 100% দিচ্ছি। এই টাইপের অঙ্কগুলোই সবচেয়ে বেশি বার আসে এবং প্রত্যেকবারেই প্রায় আসে, কারণ তোমাদের এই পরিসংখ্যান থেকে প্রত্যেকবারেই একটা করে সৃজনশীল দিতেই হয়। এখান থেকে 2টা প্রশ্ন আসে, যে কোনো একটা তোমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে, ঠিক আছে। তাহলে এখন চলো আমরা 1 নাম্বার পদ্ধতিতে চলে যাই। 1 নাম্বার পদ্ধতিটা অর্থাৎ সরাসরি পদ্ধতি যেটা আমরা বলতেছি, সেটা এখানে কি দেওয়া থাকবে, fi xi ভাগ n, অর্থাৎ fi xi এর সমষ্টিকে তাদের গণসংখ্যার সমষ্টি দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের গড়। চলো আমরা তাহলে এখন মূল অঙ্কে চলে যাই। দেখো তোমাদের বইয়ে উদাহরণ 7 নাম্বার অঙ্কটা দেখো। তাহলে তোমাদের বইয়ে উদাহরণ 7 নাম্বার অঙ্কটা দেওয়া আছে। আমি এখানে লিখছি গড় নির্ণয়ের সারণী হচ্ছে নিম্নরূপ। এইভাবে তোমরা পরীক্ষার হলে লিখে দিবা। তোমাদের শ্রেণীব্যাপ্তি এইটা তোমাদের দেওয়া থাকবে, গণসংখ্যাও তোমাদের দেওয়া থাকবে। এখান থেকে মধ্যমান আর তোমাদের এপাই এক্সআইটা বাইর করে নিতে হবে, ঠিক আছে। চলো আমরা তাহলে একটু প্রশ্নটা দেখি। তাহলে এখান থেকে দেখো তোমাদের প্রশ্নগুলো এইভাবে হবে। নিচে কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো, ঠিক আছে। দেখো এখান থেকে আমি তোমাদের যা ছিল তাই লিখছি, কিন্তু এক্সট্রা কিছু ঘর যেগুলো অঙ্ক করতে আমাদের লাগবে সেই জন্য আমি এগুলো লিখে রাখছি। দেখো এই যে শ্রেণীব্যাপ্তি, দেখো তোমরা একটি এখানে দেখো শ্রেণীব্যাপ্তি, এখানে কত কত দেওয়া আছে 25 থেকে 34, এই যে আমি লিখছি 25 থেকে 34। তারপর দেখো 35 থেকে 44, 35 থেকে 44, 45 থেকে 54, 45 থেকে 54, মানে এইভাবে যে সংখ্যাগুলো দেওয়া ছিল আমি সবই লিখছি। দেখো এখানে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8, আমি একটা ঘর বেশি লিখছি, 1 2 3 4 5 6 7 8 9, কারণ এই যে মোট তাদের গণসংখ্যার মোট আর তাদের গণসংখ্যা এবং মধ্যমানের সমষ্টির জন্য যে মানটা বাইর করতে হবে এই জন্য একটা ঘর, ঠিক আছে। তারপর এখান থেকে দেখো আমি এখানে সূত্রটা লিখতেছি, উপরে তোমাদের লেখার দরকার নাই, আমি একটু বোঝানোর জন্য লিখতেছি। দেখো আমাদের সূত্রটা হচ্ছে fi xi ভাগ হচ্ছে n, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো কি কি দেওয়া আছে আমাদের এখানে,
গণসংখ্যা দেওয়া আছে, শ্রেণী ব্যবধান দেওয়া আছে, তাহলে এই দুটো ঘর লাগতেইছে। তাহলে এই শ্রেণী ব্যবধান গণসংখ্যা দুইটা ঘর। তারপর মধ্যমান, এই যে xi বাইর করতে হবে, এর জন্য একটা ঘর নিলাম, আর এপাই xi দুইটা মিলে একটা, ঠিক আছে। এইভাবে ঘর 1 2 3 4। আর এখানে তোমাদের যতটা শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে তার চেয়ে একটা ঘর বেশি নিবা সবসময়। এখানে 8টা দেওয়া ছিল, আমি 9টা নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, মোট লেখার জন্য। এখন আমাদের কাজ কি, চলো আমরা এখন অঙ্কে চলে যাই। এখানে বলা হয়েছে মধ্যমান। মধ্যমান বলতে আমরা কি বুঝি? মধ্যমান বলতে হচ্ছে এইটাকে এবং এইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে যেটা পাওয়া যাবে সেইটাকে বলবো হচ্ছে মধ্যমান। সাপোজ ধরো তোমার কাছে 20 টাকা আছে, তাহলে 20 টাকার মধ্যমান কোনটা বা মধ্যবিন্দু কোনটা, বা 2 খণ্ডে ভাগ করলে কত কত মাঝখানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমি যদি 20 টাকাকে বলি তাহলে 0 প্লাস 20 কয় ভাগ করব? 2 ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে 0 তো দাম নাই, তাহলে আমি বুঝতে পারতেছি কত 10, ঠিক আছে। এই রকম হচ্ছে, এর নাম হচ্ছে মধ্যমান। প্রথমেরটা শেষেরটা যোগ করে 2 দ্বারা ভাগ করে যেটা পাওয়া যাবে সেটাকে বলবো মধ্যমান। তাহলে চলো আমরা এখন একটু ক্যালকুলেটরে করে মানগুলো বসাই। তাহলে আমি প্রথমে কি লিখবো দেখো, 25। তাহলে 25 যোগ হচ্ছে 34, কত হচ্ছে? 59 ভাগ হচ্ছে 2, কত? 29.5। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে কত? 29.5, ঠিক আছে। আচ্ছা, এটা বাংলায় লিখে ফেলছি, আচ্ছা যাই হোক, 29.5। তারপর এটা দেখো 35 যোগ 44 ভাগ হচ্ছে 2, 39.5। তাহলে এটা হচ্ছে আমার 39.5। তাহলে এখান থেকে তোমরা একটু চিন্তা করে দেখো, এটা আমি আচ্ছা ইংরেজিতে লিখি 29.5। তাহলে 29.5 39.5, তার মানে এই ব্যবধানগুলো যেহেতু সবগুলো একই ব্যবধানে বৃদ্ধি পাইছে, এগুলো সবসময় একই হবে। তাহলে এটা হচ্ছে 29.5 39.5, তারপর একটা হবে 49.5, তোমরা ক্যালকুলেটর বাইর করে দেখো। তারপর হবে 59.5, তাহলে 69.5, তাহলে 79.5, 89.5, ঠিক আছে। এইভাবে তোমাদের মধ্যমানটা বাইর হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো মধ্যমান কিভাবে বাইর করতে হয়। মধ্যমান বাইর করতে হয় প্রথমেরটা যোগ দ্বিতীয়টা, তাকে 2 দ্বারা ভাগ। তাহলে আমি এখানে এই যে এখানে পাশে লিখে রাখতেছি, তোমরা একটু ভালো করে এগুলো লিখে নিও, এগুলো পরীক্ষায় দেখাইতে হবে না তোমাদেরকে। তাহলে কি করতে হবে? এইটা যোগ এইটা, তাহলে এখানে 25 যোগ হচ্ছে তোমার 34 ভাগ 2, ফলাফলটা হচ্ছে এখানে বসাইতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে সবগুলো বাইর হয়ে গেল। এখন দেখো আমি তোমাদেরকে একটা সহজ পদ্ধতিতে কিভাবে এইটা দিয়ে এইটাকে গুণ করব, ফলাফল বসাবো, প্লাস এটা কিভাবে একবারে ক্যালকুলেটরে যোগ করা যায় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এটা সাধারণত যে কোনো শিক্ষক তোমাদেরকে এই নিয়মটা করাইছে কিনা জানি না, তবে আমি তোমাদেরকে সহজ করার জন্য অল্প সময়ের মধ্যে কিভাবে করা যায় সেটা তোমাদেরকে দেখাবো। একটু ভালো করে তোমরা একটু দেখো। তাহলে আমাদের প্রথম কাজ কি হচ্ছে? এইটার সাথে এটা গুণ করা। আচ্ছা করো। তাহলে এখানে কত আছে? 29.5, চাপো 29.5 গুণন হচ্ছে 5 ইকুয়াল কত আসছে? 147.5। এখানে লেখো 147.5, এটা লেখা হয়ে গেল। তো এখন তোমাদের যে কাজটা করতে হবে, একবারে যোগ করার জন্য এই যে দেখো তোমাদের ক্যালকুলেটরে m প্লাস একটা বাটন আছে, এইটা চাপ দিতে হবে। দেখো এটা চাপ দিলে উপরে কি উঠতেছে? দেখো আমি চাপ দিলাম, উপরে কি উঠছে? m প্লাস উঠে গেছে, ঠিক আছে।
এখন এটা তুমি কাটিয়ে দাও, তাতে কোনো সমস্যা নাই। এখন দেখো 2 নম্বরের কাজ হচ্ছে এইটার সাথে আমি কি করব, 39.5কে 10 দিয়ে গুণ করব। তাহলে লেখো 39.5 গুণন হচ্ছে 10। এখানে কত আসছে 395, তাহলে এখানে লিখবো হচ্ছে 395। তাহলে 395 লিখলাম না, তারপর আমি এই যে এম প্লাস চাপ দিব। তাহলে দেখো এটার সাথে এম প্লাস উঠে গেছে, তার মানে আগের যে মেমোরিটা ছিল, ফলাফলটা ছিল, তার সঙ্গে এটা যোগ হয়ে গেছে। আচ্ছা, এইবার করব হচ্ছে 3 নম্বরের কাজ। 3 নম্বরের কাজ করো 49.5, 49.5 গুণন হচ্ছে কত 15 ইকুয়াল, তাহলে কত আসছে 742.5। এখানে লেখো 742.5। তাহলে এটা আমার ফলাফল চলে আসছে। তাহলে এটা কি করব, এম প্লাস চাপ দিব। তাহলে এম প্লাস চাপ দাও, আবার দেখো মেমোরি হয়ে গেছে। তারপর কাজ হচ্ছে এইটার সাথে এইটা গুণ করো। তাহলে 59.5 গুণন হচ্ছে 20, ফলাফল কত 1190। এখানে লেখো 1190। তারপর আমার কাজ কি কাজ, এম প্লাস চাপ দিব। ঠিক আছে, এখন দেখো 69.5, 69.5 এটাকে গুণ করব 30 দ্বারা। 69.5 গুণন হচ্ছে 30, তাহলে এখানে কত আসছে 20985, 2085। তাহলে এখন আমি কি করব, এম প্লাস চাপ দিব। তারপর আছে কত 79.5 গুণন হচ্ছে 16, তাহলে হচ্ছে 79.5 গুণন 16 ইকুয়াল কত আসছে 1272, 1272। তারপর আমি কি করব, এম প্লাস চাপ দিব। তারপর আর একটা আছে দেখো 89.5 গুণন হচ্ছে 4, 89.5 গুণন হচ্ছে 4, ফলাফল কত 358, 358। তাহলে এটা আমি লিখলাম। এখন আমার এখানে সমষ্টি কত, তারপর এটা আগে এম প্লাস চাপো, এম প্লাস চাপ দিলাম। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে, সবগুলো আমাকে যোগ করতে হবে। আমরা সচরাচর এতদিন ক্যালকুলেটরে এটা চাপছি, এটা চাপছি, এটা চাপছি, সবগুলো যোগ করে চাপছি, কিন্তু আজকে আমি সেটা করেও দেখাবো, প্লাস এতক্ষণ যে আমরা এম প্লাস চাপলাম, কেন চাপলাম, সেই ফলাফলটা আমি তোমাদেরকে দেখাই দিব। দেখো RCL বাটনটা আছে, এটা চাপ দাও, তারপর এম প্লাস চাপ দাও। দেখো তোমার কত আসছে 6190। তাহলে তোমরা এটা লেখো 6190। ঠিক আছে, দেখো তোমার একবারে কিন্তু যোগ হয়ে গেল। ঠিক আছে, এখন এটা ফলাফল সঠিক আসলো কিনা এইটা জানার জন্য আমরা দেখো, আমি তোমাকে আবার প্রথম থেকে করাই দিচ্ছি। আমি একটু রিফ্রেশ করে নেই, রিস্টার্ট দিলাম। এখন এগুলো যোগ করো, যোগ করে দেখো একই চলে আসবে। 147.5 যোগ 395 যোগ 742.5 যোগ 1190 যোগ 2085 যোগ 1272 যোগ 358 যোগ আর নেই। দেখো ঠিক আসছে না? অতএব তোমাদের আলাদা করে এই যোগটা করার দরকার নাই। তোমরা যদি এতদিন থেকে এই ব্যবহারটা জানো তাহলে ভালো কথা, আর না জানলে এইটা মনে রাখো, তোমাদের আলাদা করে আর যোগ করতে হবে না। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা সংক্ষিপ্ত গড় পদ্ধতিতে যাব। আরেকটা আমাদের আছে, গণসংখ্যাটা যোগ করতে হবে। এই যে দেখো n এর মানটা যোগ করতে হবে, এইটা যোগ করে নাও। তাহলে এটা হচ্ছে 5 যোগ 10 যোগ 15 যোগ 20 যোগ
30 যোগ 4 কত 100। তাহলে এইটা পাইলাম আমি কত 100। তাহলে n এর মানটা হচ্ছে 100। তাহলে নির্ণয় গড় অর্থাৎ x ড্যাশ, তাহলে সামেশন fy xi ভাগ হচ্ছে কত n। তাহলে এইটার মানটা কত, এইটা 6190 ভাগ n এর মান কত, n এর মান 100 ভাগ 100, এটা ভাগ করো কত হয়। তাহলে 6190 ভাগ হচ্ছে 100 কত আছে 61.9। ঠিক আছে, দেখো 61.9, এইটা হচ্ছে আমাদের উত্তর। এইটা কি, এইটা হচ্ছে আমার সরাসরি পদ্ধতি বা তোমাদের এইটা হচ্ছে কমন পদ্ধতিটা। ঠিক আছে, এটার সাহায্যে আমরা তোমার গড় নির্ণয় করতে পারি। তোমাদেরকে বলছিলাম এখানে গড় নির্ণয়ের হচ্ছে 3টা সূত্র। একটা হচ্ছে তোমাদের সরাসরি, আর একটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে। এখন দেখো তোমাদেরকে আরো একটা কথা বলছিলাম যে সরাসরি পদ্ধতিতে করলে মানগুলো অনেক বড় আসবে। এই যে মানগুলো যেমন 147, 395, এই মানগুলো বড় বড় আসছিল। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে করলে মানগুলো অনেক ছোট ছোট আসবে, কিন্তু উত্তরটা একই আসবে। দেখো এই পদ্ধতির উত্তর আসলো কত 61.9। ঠিক এই অঙ্কটাই আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে করব। দেখো এখানে তোমার 61.9 আসে কিনা সেটা আমরা এখন পরীক্ষা করব। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে চলে যাই। সংক্ষিপ্ত পদ্ধতিতে করলে আমার এই রেজাল্টটা পাই কিনা আমি সেইটা দেখব। দেখো এইটার নাম হচ্ছে সহজ বা সংক্ষিপ্ত পদ্ধতি। অঙ্ক কিন্তু একই, তোমাদেরকে আমি অঙ্কটা একটু পরীক্ষা করাই। দেখো অঙ্কটা একই, এখানে দেখো 25 34 25 34, 35 44 35 44। ঠিক আছে, দেখো এটার উত্তর আসছিল কত 61.9। এখন আমি যেটা এখানে লিখে রাখছি সেটাকে আমাকে কি করতে হবে 61.9 আমাকে আনতেই হবে। এখন দেখো এইটার যে মধ্যমান, মধ্যমানের কি কোনো পরিবর্তন হবে না, মধ্যমানের কোনো পরিবর্তন হবে না। তার মানে আগের যে মধ্যমানটা ছিল তাই হবে। মধ্যমান কিভাবে বাইর করে একটু দেখো, এইটাকে এবং এইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে কত আসছিল 29.5, 39.5, তাহলে 49.5, 59.5, 69.5, 79.5, 89.5। তাহলে এটাই আসছিল কিন্তু। ঠিক আছে, তোমরা আগের অঙ্কটাই দেখো, আমি ওই অঙ্কটাই তোমাদেরকে করাচ্ছি। এখানে দেখো নতুন একটা জিনিস আসছে, ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি এখানে সূত্র হচ্ছে ইউআই মাইনাস এক্সআই মাইনাস এ ভাগ হচ্ছে এইচ। এখানে এটা কি, এ হচ্ছে তোমার দেখো গণসংখ্যা সবচেয়ে বড় কোনটা বলো তো, গণসংখ্যা সবচেয়ে বড় হচ্ছে 30। তাহলে এইটা বরাবর যেটা পাবো এটাকে বলতেছি আমি এ, অর্থাৎ এই মানটা হচ্ছে এ। ঠিক আছে, এই মানটা যদি এ হয় তাহলে ইউআই কত বাইর হবে। তাহলে দেখো এখানে এক্সআই আর হচ্ছে এ, এক্সআই বলতে কোন মানগুলো, এই মানগুলো। তাহলে এক্সআইও এখানে এ, এক্সআইও হচ্ছে 69.5, এও হচ্ছে 69.5। তাহলে যেহেতু দুইটা একই জনের বিয়োগ করলে কত হবে 0। আচ্ছা আমি ওইটা জিনিসটা দেখাচ্ছি ভালো করে তোমাদেরকে, একটু দেখো। তাহলে তোমরা যেটা গণসংখ্যা বরাবর যেটা বড় ওইটাকে এ ধরবা, এবং ওইটা বরাবর যে মানটা পাওয়া যাবে ইউআই এর ঘরে 0 বসাই দিবা। ঠিক আছে, তারপর উপরের দিকে বসাবো -1, -2, -3 and -4।
আর নিচের দিকে যে ঘরগুলো থাকবে এইগুলোতে বসাই দেবে +1 +2। এই হলো তোমার কাজ। আর এখানে গণসংখ্যা n, এটা তো আমরা জানি 100, কারণ এর আগের অঙ্কটাতে আমরা করছি। এগুলো কিভাবে পাওয়া গেল? যোগ করে আমরা পাইলাম। এখন এখান থেকে আমাদের এক্সট্রা কিছু জিনিস চলে আসছে, যেমন ইউআই কে কি বলতেছি? ধাপ বিচ্যুতি। xi বলতে হচ্ছে মধ্যমান, এ বলতে হচ্ছে গণসংখ্যা যে বরাবর যে মানটা ওইটা হচ্ছে তোমার এ, আর এইচটা কি? এইচকে বলতেছি হচ্ছে ব্যবধান। এই যে শ্রেণীব্যাপ্তি যে লেখা হয়েছে এটার ব্যবধান, অর্থাৎ 25 থেকে 34-এর ব্যবধানটা কত? 25 থেকে 34-এর ব্যবধান। তাহলে ব্যবধান বাইর করার জন্য বড় সংখ্যাটা আগে লিখবো 34। দেখো, বড় সংখ্যাটা আগে লিখলাম 34, তারপর লিখবো ছোট সংখ্যাটা। ছোট সংখ্যাটা হচ্ছে 25, তার সঙ্গে 1 যোগ সব সময়ের জন্য। ঠিক আছে, এটা যোগ করো। তাহলে 34 আর 1 কত? 35, তারপর এখানে -25। তাহলে এখান থেকে ব্যবধান হচ্ছে 35 থেকে 25 বাদ দিলে 10। ঠিক আছে, এইভাবে আমরা ব্যবধান বাইর করব। এখন দেখো এখানে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। এখানে যে আমি লিখলাম -4, -3, -2, -1, এগুলো মুখস্থ মান লিখলাম। তাহলে এই মানটাতে বসাইলে এগুলো পাওয়া যায় কিনা সেটা একটু দেখব। তাহলে এখানে সূত্রটা লেখো। সূত্র ছিল হচ্ছে ইউআই xi - a ভাগ হচ্ছে তোমার এইচ। আর এ বলতে কত বলো তো? এ বলতে হচ্ছে আমাদের 59.5। তাহলে এটা সব সময়ের জন্য মুখস্থ 59.5। ঠিক আছে, এইচ হচ্ছে আমাদের মুখস্থ ব্যবধান 10। আর xi এর মানটা পরিবর্তন হবে। যখন এই ঘরটা লিখবো তখন xi এর মান এইটা, যখন এই ঘরটা পূরণ করব xi এর মান এইটা, যখন এই ঘরটা পূরণ করব তখন এইটা, যখন এই ঘরটা লিখবো তখন হবে এইটা। তাহলে যেহেতু আমরা এই ঘরটা পূরণ করব, তাহলে xi এর মান কত? 29.5। তাহলে xi এর মানটা কত? 29.5। এর মান কত? 69.5 ভাগ কত? 10। দেখো ক্যালকুলেটরে বসায় দাও এখন, তাহলে চলে আসবে 29.5 বিয়োগ হচ্ছে 69.5 ভাগ হচ্ছে 10। দেখো -4 আসছে, এটা হচ্ছে তোমার -4। দেখো আমি এখানে -4 লিখছি কিনা। এটা সব সময়ের জন্য মিলে যাবে। ঠিক আছে, এটা যদি কখনো না মিলে যায় এর জন্য এইচ এর মানটা পরিবর্তন করতে হলেও করবা। ব্যবধান কখনো যদি কম বেশি করতে হয়, এখানে -1, -2, -3 এইভাবে ধারাবাহিক আনার জন্য এইচ এর মানটা চাইলে তোমরা, যে -4 আসার কথা কিন্তু আসতেছে না, তাহলে এইচ এর মানটা 1 কম অথবা বেশি যদি করার দরকার হয় সেটা তোমরা করে নিবা। ঠিক আছে, এইচ হচ্ছে এখানে ধরে নেওয়া মান, ব্যবধানটা ধরে নেওয়া। এটা পরিবর্তে কম বেশি লিখলে তাতে কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে, তোমাদেরকে যে রকম শিখাইছিলাম যে এইটার সাথে এটা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করতে বলতে এইটার সাথে এটা গুণ। এই যে এফআই আর ইউআই, এই যে এফআই ইউআই, তাহলে এটার সাথে এটা গুণ করো মাইনাস কত? 20। এটার সাথে এটা গুণ করো -30। এটার সাথে এটা গুণ করো, এটাও -30। এটার সাথে এটা গুণ করো -20। এটার সাথে এটা গুণ করো 0। এটার সাথে এটা গুণ করো 16। এটার সাথে এটা গুণ করো 8। ঠিক আছে, এখন আমরা এগুলো যোগ করব। আগের মতো ক্যালকুলেটর করে নিতে পারতাম একবারেই, যেহেতু ছোট ছোট মুখে মুখেই করে নিলাম, কারণ ক্যালকুলেটর চাপতে অনেক সময় লাগবে। তাহলে -20, -30, আবার -30, -20, তারপর হচ্ছে 0 +16 +8। এখানে কত আসছে দেখো? -76। অর্থাৎ সামেশন এফআই ইউআই -76। ঠিক আছে, এটা পাইলাম আমরা 76।
তাহলে আমরা এখন বাইর করব নির্ণয় গড়। অর্থাৎ এক্স ড্যাশ, এটা সূত্র ছিল কত, এ প্লাস সামেশন এ পাই ইউআই ভাগ এন ইন্টু এইচ। এ বলতে কত দেখো তো, এই যে এটা 59.5 যোগ, আর এইটা কত, এই যে -76 ভাগ কত 100, এইচ কত 10। ঠিক আছে, আমরা এখন ক্যালকুলেশন করি, এটা দিয়ে এটা কাটা যায়, তাহলে 69.5 প্লাস মাইনাস কি -76 ভাগ 10। আমি একবার দিচ্ছি ক্যালকুলেটরে, দেখো কত, 69.5 বিয়োগ ব্র্যাকেট দাও 76 ভাগ 10 ব্র্যাকেট ক্লোজ 61.9। ঠিক আছে, এটা হচ্ছে 61.9। দেখো আগের অঙ্ক আর এইটার অঙ্ক ফলাফল একই। এইটাতে অনেক 100, 200, 400, 500 আমাদেরকে গুণ করতে হয়েছে, দেখো, আর এখানে অনেক ছোট ছোট মান, মাইনাস মান চলে আসছে, অনেক ছোট ছোট। এইটার নাম হচ্ছে সহজ বা সংক্ষিপ্ত পদ্ধতি, এটা সবচেয়ে বেশি আসে, আর ওইটা ছিল সরাসরি পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো তোমাদেরকে আমি সরাসরি যখন পদ্ধতি করলাম, যোগটা কিভাবে করতে হয় একবারে আমি ক্যালকুলেটর দেখাই দিছি। এটাই ছিল আমার টুইস, বা অন্য সবার চেয়ে একটু আলাদা, এবং প্রত্যেকটা অঙ্কতেই আমি কিছু না কিছু ক্যালকুলেটর ব্যবহার তোমাদেরকে শেখাই। আশা করি তোমরা সেগুলো ভালোভাবে দেখবা। যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, তোমাদের সহপাঠীদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।